আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুগণ, প্রিয় আমার দেশবাসী, প্রিয় আমার প্রাণপ্রিয় চালক সমাজ, আমি মাঝে মাঝে কথা বলি সড়ক জনপদ নিয়ে। চালক সমাজের পক্ষ থেকে আমরা কিছু চালক একত্রিত হয়ে সড়ক জনপদ সুরক্ষা সংস্থা নামে একটা সংস্থা করেছি। আমাদের উদ্দেশ্য একটি নয়, এই যে পুস্তকে অনেকগুলো জিনিস লিপিবদ্ধ করেছি, 15টা বিষয় নিয়ে, 15টা ধারা। মূলত প্রধান কাজ, ফার্স্টে আমরা যেটা কাজ নিয়েছি সেটা হলো ওভারলোড। তো প্রিয় বন্ধুগণ, প্রিয় দেশবাসী, আমি একজন চালক হিসাবে আমি 5 দিনের একটা সফরে আসলাম, অর্থাৎ 2 দিনের সফর করা যেত, এই সফরটা আমার 5 দিন লেগেছে। আমি গিয়েছিলাম সৈয়দপুর থেকে দিনাজপুর থেকে ঘুরে আমি জয়পুরহাটে এসেছি। এর মধ্যে 5 দিন লেগেছে। কিসের কারণ? আমি গাড়িটা চালাই, এই গাড়িটা নিয়ে গেছিলাম, নিয়ে যায় সৈয়দপুর একদিন থেকেছি, ওখান থেকে দিনাজপুর আসে 2 দিন থাকলাম, কারণ টিপ নেই, টিপের সংকট চলতেছে এই মুহূর্তে। তো ঘুরে আসলাম। যে আমার এই ঘুরে আসার প্রেক্ষাপটে আমি একটা জিনিস অনুধাবন করলাম। আমি চালক হিসাবে যে একটা চিন্তা করতেছি যে ওভারলোড নিয়ে যে বিষয়গুলো আমরা আলোচনা করি, আমি 2 দিন বসেছিলাম। ওভারলোড 20 টনের উপরে মাল নিব না, এই জন্য আমি বসেছিলাম যে 20 টন মাল পালে টিপটা ধরবো, কিন্তু আমি পেলাম না। তারপরে দেখা গেল আমি 2 দিন পর আবার 22 টন মাল নিয়ে আমি আসলাম। তো প্রিয় বন্ধু, প্রিয় দেশবাসী, এই যে আমাদের একটা উপরের আজাব চলতেছে, আমরা চালক সমাজে যারা ট্রাক চালার সঙ্গে জড়িত রয়েছি, বিশেষ করে আমরা যারা বড় ট্রাক চালাচ্ছি, 10 চাকা এখন, আপনার 6 চাকা এখন, আবার 4 চাকা এখন, আমরা কি একটা আজাবের মধ্যে রয়েছি আমরা চালক সমাজেরা। আমরা চালক সমাজের মধ্যে যারা সম্পৃক্ত আছে, আমরা কি কোনো চিন্তা করেছি? আমাদের উপরে একটা জুলুম করা হচ্ছে। আমরা যে চালক সমাজের মধ্যে জড়িত রয়েছে, আমাদের উপর জুলুম করা হচ্ছে এবং এই রাষ্ট্রের উপর জুলুম করা হচ্ছে। বলে কেন? এই যে গাড়িগুলো বিদেশ থেকে আমদানি করে, অর্থাৎ বিদেশ থেকে আমরা ক্রয় করে নিয়ে এসেছি, আমাদের দেশে এটি যে প্রতিষ্ঠান নেই যেটা প্রস্তুত করবে, এই গাড়িগুলোর উপরে যে অতিরিক্ত মাল বোঝায় বহন করে আমাদের গাড়িগুলোকে যে আমরা ধ্বংস করতেছি, এটা কি আমাদের চালকদের দোষ? যারা গাড়ি কিনেছে তাদের দোষ? আমি দেখতেছি এখানে দোষ যে আমাদের তো যতটুকু আছে তার থেকে বেশি দোষ এই দেশের যারা ব্যবসা বাণিজ্যের সাথে সম্পৃক্ত রয়েছে। আমি দিনাজপুর যাই, 2 দিন বসে থেকে আমি 20 টন মাল পাই না, 20 টন মাল ওভার, তারপরে 20 টন পাই নাই। সকল পার্টি মহাজন দেখতেছি 22 টন, 25 টন, 24 টন, 27 টন। আমারই শুভাকাঙ্ক্ষী কি একসঙ্গে ছিলাম দিনাজপুর পুলহাটে। তো আমার চলার বন্ধু ছিল, তারা বহু জায়গায় তাদের সঙ্গে একসময় সাক্ষাৎ হয়েছে। 2 জন ড্রাইভার আমার ট্রাক টিপ ধরলো আপনার ট্রান্সপোর্ট থেকে, 2টা গাড়িতেই ওভার, তা অতিরিক্ত ওভার 25 টন মাল আছে। যে 25 টন মাল একটা যাবে ঈশ্বরদী, আর একটা যাবে আপনার পাবনাতে, পাবনাও যে আপনার সদরে, আর ঈশ্বরদীও পাবনার মধ্যে। 25 টন এক গাড়ি নিল, 25 টন আরেক গাড়ি নিল, যে 26 টন। আর আরেকটা গাড়ি ভুটাতে গেল, উনি নিয়ে আসছে 27.5 টন, শুধু ভুটায় লোড দিয়েছে। এই যে আমাদের উপর জুলুম। আমরা অল্প মাল নেওয়ার জন্য বসে থাকলে তো আমাদের গাড়ি চলবে না। আমরা যদি ক্যাপাসিটি মেনে চলি, রাষ্ট্রের ক্যাপাসিটি যদি মেনে চলি, কিন্তু আমরা মেনে চলাও পারতেছি না। আমি নিজেও একজন চালক হিসাবে আমি দাবি করছি যে ক্যাপাসিটি, অর্থাৎ এটার একটা নিয়ন্ত্রণ হোক। অনিয়ম, আমাদের গাড়িগুলো ধ্বংস হচ্ছে, সড়ক জনপথগুলো ধ্বংস হচ্ছে, আমরা দুর্ঘটনার কবলের মধ্যে অসংখ্যবার করতেছি ওভারলোডের জন্য। আমরা কি কখনো ভেবে দেখেছি চালক সমাজের পক্ষ থেকে এবং দেশবাসীর কাছে আমি প্রশ্ন করতে, ভেবে দেখেছি আমরা এই রাস্তাগুলো নষ্ট করতেছি ওভারলোড টানে, তারপর আমরা ট্রাক শিল্পটা তো ধ্বংসের দ্বার প্রান্তে আমরা রয়েছি। আমি দীর্ঘদিনে ট্রাক যে সেকশনের সাথে এবং ট্রাকের চালক হিসাবে জড়িত রয়েছে, যার জন্য আমি এই জিনিসটা অনুধাবন করতেছি যে ট্রাক শিল্পটা একদম ধ্বংসের দ্বার প্রান্তে। রাষ্ট্রের যে রাস্তাগুলো আগে সিঙ্গেল ছিল, এগুলো বড় হয়েছে, এগুলো ধ্বংসের দ্বার প্রান্তে।
একজোড়া চাকা যাওয়ার কথা ছিল 20 মাস থেকে 22 মাস, সে চাকা 8 মাস থেকে 10 মাস যায় না একটা টায়ারের চাকা, ট্রাকের চাকা। তাহলে দেখেন আমাদের দেশ থেকে যদি অসংখ্য মানে যে এই যে চাকা কিনতে প্রতিটি বছর ধরেন যে 1 কোটি পিস চাকা মানে যে আসতেছে, এই ওভারলোডের জন্য বলে 1 কোটি পিস লাগতেছে। যখন এটা ক্যাপাসিটি হবে আমাদের দেখা যাচ্ছে যে 70 লাখ হলে গেলে হয়তো আমাদের কভার হবে। যখনই আমরা বইয়ের বিষয় থেকে একটা জিনিস কিনতে যাই আমাদের টাকাটাকে ডলার করতে হবে, তারপরে এই ডলার দিয়ে আমাদেরকে এই পণ্যটা কিনতে হবে। এই যে আমাদের ডলারটা মানে যে চাকা কিনা কম লাগলে আমাদের ডলারটা বাঁচবে। আমরা কেন এই ওভারলোড মালামাল বহন করে রাষ্ট্রের ক্ষতি করতেছি, সড়ক জনপথগুলো নষ্ট করতেছি, আবার দেখেন যে আমাদের গাড়িগুলো আমরা নষ্ট করতেছি, আবার আমাদের জীবনের একটা ঝুঁকি নিয়ে যে আমরা গাড়ি চালাচ্ছি, এটা আমরা এই একেবারে মানে যে অস্বস্তির মধ্যে পড়েছি। আমি নিজে একজন চালক হিসাবে আমি দেশবাসীর কাছে প্রশ্ন রাখি, এই সড়ক জনপথ রক্ষার স্বার্থে, এই গাড়িগুলো রক্ষার স্বার্থে আপনারা এই ওভারলোড মালামাল পরিহার করুন। এই ওভারলোড মালামাল বন্ধের জন্য রাষ্ট্রের আমার ভিডিওটি মানে যে ভিডিও যে সকল বন্ধু বান্ধব শুনবে, আর রাষ্ট্রের কোনো যদি আইন শৃঙ্খলা বাহিনীর কোনো সদস্য যদি শুনে থাকেন আমার যে কথাগুলো বিশ্লেষণ করবেন, এই রাষ্ট্রের আমরা বিশাল ক্ষতি করতেছি। আমরা তো নিরাপদ সড়ক চাইলে পাবো না। নিরাপদ সড়ক করার জন্য সকলে মিলে আমরা যদি চেষ্টা করি এই সড়কটা নিরাপদ হবে। কোন কোন জায়গাগুলোতে আমাদেরকে হাত দিতে হবে এটা আমরা হাত দিই, দিয়ে এই জিনিসগুলোকে আমরা সুরাহা করি। আমরা কেন পারবো না? রাষ্ট্র ইচ্ছা করলে সব কিছু পারবে। আমি তো মনে করি, আমি চালক সড়ক জনপথ সুরক্ষা সংস্থা যে একটা স্থাপন করেছি, আমরা কিছু চালক এখান থেকে সম্পৃক্ত হয়েছি। রাষ্ট্র যদি আমাদেরকে দায়িত্ব দেয়, আমি মানে যেটা আমার ক্ষেত্রে মনে করি যে 6 মাসের মধ্যে বাংলাদেশের সমস্ত জায়গায় ওভারলোড মালামাল একেবারে মানে যে নিয়ন্ত্রণে আসবে। ইনশাআল্লাহ নিয়ন্ত্রণে আনতে পারবো আমরা চালক সমাজ যদি চেষ্টা করি। তো প্রিয় বন্ধুগণ, প্রিয় দেশবাসী, অনেক কথা বলে ফেললাম। আমরা সকলের জায়গা থেকে চিন্তা করি, ওভারলোড মালামাল পরিহার করি। এই ওভারলোডের ফলে আমাদের কী কী ক্ষতি হচ্ছে এই জিনিসটা নিয়ে আমরা ভাবি। রাষ্ট্রকে বলবো যে এই ওভারলোডের কারণে যে রাষ্ট্রের বিশাল ক্ষতি হচ্ছে, এই যে হাজার হাজার কোটি টাকা খরচ করে একটা ব্রিজ নির্মাণ করা হয়েছে, এই ব্রিজগুলো ওভারলোডের কারণে অল্প সময়ে ধ্বংস হবে। আমরা ওভারলোড বন্ধের জন্য যার যার জায়গা থেকে আমরা ভূমিকা গ্রহণ করি। তাই প্রিয় বন্ধুগণ, প্রিয় দেশবাসী, দেশ বাঁচায়, সম্পদ বাঁচায়, নিজে বাঁচি, অন্যকে বাঁচায়। আজ এই পর্যন্ত, ভালো থাকুন। আবারও দেখা হবে ইনশাআল্লাহ আগামী এক পর্বে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।